হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। স্কুলে নিয়োগের নতুন সরকারি বিজ্ঞপ্তি নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। আবেদন গ্রহণ করলেন বিচারপতি। আগামী 5ই জুন মামলা শুনানি। পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেন গান, নাইট্রো অ্যামুনেশন কার্তুজ। চলতি বছরে এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যু। খাস কলকাতায় 43 বছর বয়সী এক মহিলার মৃত্যু হলো করোনায়। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী। চলতি সপ্তাহেই শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশীতে যাবেন প্রধানমন্ত্রী। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। অভিযোগ, এসএসসির এই নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামী 5ই জুন এই মামলা শুনানি নির্ধারিত হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসএসসির 2025 সালের নিয়মে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা পূর্ববর্তী বিচারালয়ের নির্দেশনার বিরোধিতা করে। বিশেষ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিছু শর্ত ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট এর আগে যে মূলনীতি নির্ধারণ করেছিল নতুন বিধিতে তা লঙ্ঘিত হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্নের মুখে পড়েছে। বাড়ছে করোনা আতঙ্ক। চলতি বছরে এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যু। এবার খাস কলকাতায় মৃত্যু হলো 43 বছরের মহিলার। দেশের পর রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। এবার বাংলায় প্রাণ গেল এক মহিলার। চলতি বছরে এই প্রথম করোনায় রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কয়েক গুণ বেশি। বেশ কিছুদিন ধরেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। দেশে ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4000। বাংলায় আক্রান্তের সংখ্যা 400-র কাছাকাছি। তাদের মধ্যেই ছিলেন খাস কলকাতার 43 বছর বয়সী এই মহিলা। প্রথমে প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবশেষে মৃত্যু হয়েছে তার। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল মহিলার। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী। উল্লেখ্য, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আমজনতাকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারবার। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। নিজেরা সতর্ক থাকলেই এবার এই রোগের সঙ্গে লড়াই করা সহজ হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ি নয়, যেন অস্ত্রের খনি। কাউন্সিলরের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর অস্ত্র। সেনাবাহিনীর নানা অস্ত্র তৃণমূল কর্মী নঈম আলীর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। পুলিশ অভিযানে পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেন গান, নাইট্রো অ্যামুনেশন কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করানো হবে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করে। খড়দহ থানা এলাকার মৌলানা সেলিম রোডে নঈমের বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র। সেখানে ছিল 4টি দেশি পাইপ গান, 4 রাউন্ড 8mm গুলি, 5 রাউন্ড 38 mm গুলি এবং 3 রাউন্ড 7.62 mm গুলি, 1 রাউন্ড 318 নাইট্রো। এছাড়াও পাওয়া গিয়েছে অনেক কিছুই। এই তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্রের ভান্ডারের হদিশ মেলায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির সামনে বম পোতা আছে জানো না? বাড়ির সামনে কোথায়? তো পাঁচিলের ধারে। পাঁচিলের ধারে যদি বম পোতা থাকে, তাহলে আমার জমি, আমাদের 2 বোনের জমি, তাহলে আমার জমিতে আমার বম পোতা যদি আমার কোনো লোক ঢুকে থাকে, তাহলে আমি জানবো নিশ্চয়ই, আমাকে বলবে। যেহেতু আমি সবসময় আম পাড়ছি, খাচ্ছি, চলাফেরা করছি, রাত 10টা তো মানে আম ঝড় হলে আম কুড়াইলাম। এর মধ্যেই রাত্রি অফিসে এসে আমাকে এরকম জিজ্ঞেস করছি। আমি তো অবাক যে আমার এখানে বম পুতলো কি। তাহলে সন্দেহ যে আমাকে কেন্দ্র করে, আমার ভাইদেরকে কেন্দ্র করে, মানে আমার বাড়িতে জিনিসটা এরকম করছে হিংসা করে, যাতে আমার ভাইরা। শিলিগুড়ির গঙ্গানগরে মঙ্গলবার ভোরে স্থানীয় মানুষের ঘুম ভাঙল আধা সামরিক বাহিনীর ভারী বুটের আওয়াজে। 3টি বাড়ি ঘিরে ফেলে চালানো হলো টানা তল্লাশি। বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে কোনো কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু কেউ মুখ না খোলায় অন্ধকারে স্থানীয় প্রশাসনও। জানা গেছে কোনো আর্থিক প্রতারণার ঘটনায় এই অভিযান।
সাইবার ক্রাইম সংক্রান্ত প্রতারণার অভিযোগে তদন্তে সোমবার ভোর রাতে শিলিগুড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। জানা গেছে শহরের 4 ও 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গানগর মহারাজা কলোনির 3টি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। ভোর প্রায় 5টা নাগাদ এই অভিযান শুরু হয়। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে ছিল সিআরপিএফ এর আধা সামরিক বাহিনী। অভিযানের সময় পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। 3টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গেছে। সূত্রের খবর, একটি বড় সাইবার প্রতারণা চক্রের তদন্তেই এই অভিযান। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করা হয়েছে। প্রতারণার অঙ্ক কয়েক কোটিতে পৌঁছেছে বলেও দাবি। এই চক্রের সঙ্গে বিদেশ যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারী সংস্থার দাবি, দুবাই থেকে এই চক্রের সঙ্গে যোগাযোগ ছিল বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। देखिए, सुबह मेरे पास फ़ोन आया था जो 4 नंबर वार्ड में शिव मंदिर के बगल में एक रेड हो रहा है, बहुत पुलिस आई हुई है। मैं आया था, देखा शुभम गुप्ता बोल के एक लड़का रहता है, उसका पिताजी का नाम बबुआ है। ये लोग तो कुछ नहीं बता रहे हैं किस लिए हम लोग आए हैं, अंदर भी किसी को जाने नहीं दे रहे हैं। अब प्रशासन की काम है, वो अपनी कार्रवाई अपने कर रहे हैं, बाकी जो होगा कॉर्पोरेट समझेगा। मेरे पास जो खबर है कोई पैसे का ही घोटाला का चक्कर है, ऐसा खबर मेरे पास भी है। बाकी प्रशासन अपना काम कर रही है। শুধু কলকাতা নয়, এবার সাইবার প্রতারণার এই ধরনের চক্র শিলিগুড়িতেও মাথাচাড়া দিচ্ছে বলেই অনুমান গোয়েন্দাদের। কলকাতার পরে এখন শিলিগুড়িতেই এই ধরনের ঘটনা তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অভিযানের বিষয়ে কেন্দ্রীয় এজেন্সির তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। অভিযান চলাকালীন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সকাল পর্যন্ত চলে এই অভিযান। স্থানীয় সূত্রে খবর, যেসব বাড়িতে হানা দেওয়া হয়েছে সেগুলিতে সম্প্রতি কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছিল। তদন্তকারীরা সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে। এই ঘটনার জেরে শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি, তবে গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। গরমে জলকষ্টে শিলিগুড়িবাসী। টানা 3 দিন ধরে এই সমস্যায় শিলিগুড়ি। সিকিমের এই টানা বৃষ্টিপাত ও ধসের কারণে শিলিগুড়ির ফুলবাড়ি জল প্রকল্পের ফিল্টারে জমেছে পলি, আর এই কারণেই জল পরিশোধন করতে সমস্যা দেখা দিয়েছে। একদিকে গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী, তারই মাঝে ভুগতে হচ্ছে জল কষ্টে। টানা 3 দিন ধরে জল কষ্টে ভুগছে শিলিগুড়িবাসী। জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও এই গরমে সেই জল পর্যাপ্ত নয়। তাই জল নিয়েই এখন শুরু হয়েছে অশান্তি। এই জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকেই যে 11টার সময় জল গেছে, আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। এই তো সমস্যা। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে, আবার কখনো আসেই না জল। এটাই তো চলছে। অসুবিধা, প্রচুর অসুবিধা। জল ছাড়া চলে দাদা বলুন? জলই তো আমাদের প্রিয় জীবন, জল ছাড়া চলে না। এই বলে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে, এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল, আজ পর্যন্ত ঠিকই হলো না জল। কবে কাটবে এই জল সংকট তা বলতে পারছেন না খোদ শিলিগুড়ির পৌর নিগমও। কারণ সিকিমের ধস এবং টানা বৃষ্টিপাত বন্ধ না হলে মিলবে না জল। গত কিছুদিন ধরে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে লাগাতার ধসের ঘটনা ঘটছে। একের পর এক বাড়ি ঘরের পাশাপাশি জলের তোড়ে ভেসে গেছে জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে সেনা ছাউনিও। বেশ কিছু রাস্তাঘাট ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সেই সমস্ত ধসের পাথর, মাটি, বালি, পলি জলের তোড়ে ভেসে এসেছে তিস্তায়। রাস্তার উপর দিয়ে বইছে জল। তিস্তার ওই সমস্ত ধসের মাটি, পলি, পাথর ভেসে আসায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে পানীয় জল প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। তিস্তার জল পরিশোধিত করেই শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু সিকিমের এই টানা বৃষ্টিপাত ও ধসের কারণে শিলিগুড়ির ফুলবাড়ি জল প্রকল্পের ফিল্টারে জমেছে পলি, আর এই কারণেই জল পরিশোধন করতেই সমস্যা দেখা দিয়েছে। রবিবার থেকে এই সমস্যা দেখা দিলেও সোমবার সকাল পর্যন্ত শিলিগুড়ি পৌর নিগম কিছু কিছু ওয়ার্ডের পানীয় জল সরবরাহ চালু রেখেছিল। কিন্তু সোমবার দুপুরের পর থেকেই পলির মাত্রা এতটাই বেড়ে যায় যে ফুলবাড়ি জল প্রকল্পের জল পরিশোধনের কাজ পুরোপুরি ব্যাহত হয়েছে। আর এই কারণেই সোমবার দুপুরের পর থেকেই জল শূন্য শহর শিলিগুড়ি।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে যতগুলি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলিকে বিভিন্ন ওয়ার্ডে রোটেশন অনুযায়ী পাঠানো হচ্ছে। পাশাপাশি জলের পাউচ বিতরণ করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। কিন্তু 47টি ওয়ার্ডে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মাত্র 35টি জলের ট্যাঙ্ক দিয়ে সাধারণ মানুষকে পানীয় জল পৌঁছে দিতে বিপাকে পড়তে হচ্ছে শিলিগুড়ির পৌর নিগমকে। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, সিকিমের ভারী বৃষ্টিপাত এবং ধসের ঘটনা বন্ধ না হওয়া পর্যন্ত পানীয় জলের এই সমস্যা থাকবেই। শীঘ্রই এর ব্যবস্থা করা হচ্ছে। সিকিমে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেসে স্বাভাবিক নিয়মেই নদী আমাদের এখানে ঘোলা জল নিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেগুলো আসছে। স্বাভাবিকভাবে হঠাৎ করেই এই দুর্যোগগুলো আসে এবং তার মোকাবিলায় পুর নিগমের পক্ষ থেকে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করা ছিল এবং আমরা সেটার ব্যবস্থাও নিয়েছি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি। আমাদের, আপনারা জানেন যে 511 কোটি টাকার যে জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুর নিগমকে দিয়েছেন, তার প্রথম পর্যায়ের কাজ প্রায় 60-70% এগিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে পন্ড এবং ওএইচআরগুলো, সেগুলো তৈরির কাজ প্রক্রিয়া চলছে। এটার এই সমস্যার জন্যই এত বছর ধরে শিলিগুড়ির মানুষের যে পানীয় জলের সমস্যা, সেটাকে আজকে আমাদের এই তীব্রতার মধ্যে আমাদের পুর নিগমকে পড়তে হয়েছে। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। অপরদিকে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শহরবাসী চান পানীয় জলের এই সমস্যা স্থায়ী নিরসন হোক। শহরবাসীর অভিযোগ, মাঝে মধ্যেই পানীয় জলের সমস্যায় জেরবার হতে হয়। জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হচ্ছে। পর্যাপ্ত জল পর্যন্ত আসছে না। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা প্রতি বছরই শিলিগুড়ি শহরে দেখা যায় বলেই অভিযোগ শহরের বাসিন্দাদের। হাই নিউজ। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রানীনগর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকায় তিলের জমি থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহকে ঘিরে চাঞ্চল্যতা ছড়িয়েছে। মঙ্গলবার সকালে এলাকার মানুষজন মাঠের দিকে আসতেই লক্ষ্য করে তিলের জমির মাঝখানে রক্তাক্ত অবস্থায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে এবং মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সূত্রের খবর, সকালবেলায় তারা জানতে পারে যে জমির মধ্যে শ্বাসনালী কাটা অবস্থায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনো দুষ্কৃতীরা এই নির্জন এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে গিয়েছে। মৃত যুবতী এই এলাকার নয় বলেই দাবি স্থানীয়দের। দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। যুবতীর নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে কুমন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের, আর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের দক্ষিণ বিধাননগর থানায়। বিজেপির দাবি, কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে। বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দক্ষিণ বিধাননগর থানায়। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ। তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় উঠে আসে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, অপারেশন সিন্দুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে, কিন্তু অনেকে পেটে তাতে ব্যথা হচ্ছে। কয়েকজন অপারেশন সিন্দুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন।
অমিত শাহর বক্তব্যের পাল্টা ময়দানে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অমিত শাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন। ওরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে, অথচ মহিলাদের সম্মান কিভাবে করতে হয় সেটা জানে না। আজকের এই মন্তব্যের মাধ্যমে তারা আবারও প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের বুলি থাকলেও বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। তবে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের দাবি, কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার গোপালনগর থানার 10 মাইল এলাকার ঘটনা। বিভাস ঘোষ নামে ওই পুলিশ কর্মীকে বনগাঁ মহকুমা হাসপাতালের পর কলকাতার SSKM স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জামাই ষষ্ঠী কাটিয়ে রবিবার বিকেলেই ডিউটিতে যোগ দিয়েছিলেন তিনি। গোপালনগর থানার SAP 2 নম্বর ব্যাটালিয়নের এই কনস্টেবল কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং এর আউটপোস্টে ডিউটি পরিবর্তনের সময় আচমকাই নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথা দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কর্তব্যরত পুলিশ কর্মী। সহকর্মীরা তাকে সঙ্গে করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কী কারণে এই গুলিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। সিকিমে চাটেন থেকে আটকে পড়া পর্যটক ও সেনা পরিবারের সদস্যদের নিরাপদে আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিকিমের প্যাকিয়ংয়ে মঙ্গলবার সকালে আটকে পড়া পর্যটক এবং সেনা পরিবারের সদস্যদের প্রথম দলকে সফলভাবে আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুটি MI-17 V5 হেলিকপ্টারে। 34 জন উদ্ধারকারীকে নিয়ে প্যাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ওই হেলিকপ্টার। সেনারা জানিয়েছে প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং প্রথম অভিযান সম্পন্ন করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমানে কিছুজন চিকিৎসাধীন রয়েছেন এবং কিছু সেনা আহত হয়েছেন, তারাও চিকিৎসাধীন রয়েছেন। জামাই ষষ্ঠী নিয়ে চারিদিকে রবিবার যখন চলছিল তোড়জোড়, ঠিক তারপরেই সোমবার এক জামাইয়ের হাতেই প্রাণ হারাতে হলো শ্বশুরকে। জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চিলকাপাড়া এলাকার ঘটনা। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের নাম বিপুল রায়। সোমবার রাতেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। অভিযুক্তের ভাই কাজু রায় জানান, শ্বশুর শাশুড়ির কটূক্তি শুনেই বচসা তৈরি হয়, আর তারপরেই রাগের মাথায় হাতাহাতি হয়। আর এই বচসার জেরেই জামাই শ্বশুরকে খুন করে। স্থানীয় মতে চাকু নিয়ে শ্বশুরকে এলোপাথারিভাবে কোপ চালাতে থাকে জামাই, তারপরেই মারা যায় শ্বশুর। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যাবেলা জামাই আমাদের বাড়ির সামনে আসে একটা শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি আসার পর আমরা বলছি যে আর কিছু করবো না, কেচাল করবো না। আমরা দরজাটা নাগাইতে গেছি সামনে, তারপরে ও আগতে রেডি সেটি হয়ে বুকে চাকু নিয়ে আসে হাতের মধ্যে। আমার যখন মালিকটা ওখানে যায় সে করতে দরজাটা লাগাতে, তখন ওকে পুরা চাকু দিয়ে এখানে এখানে পুরা গাঁথিছে। আমরা ঘর থেকে বাইর হতে দেখি এখন হয় একটা শেষ, এখন এখানে লুটিয়ে পড়ছে। এখন আমি ওর পুরা সাজা চাচ্ছি, ছেলেটার সাজা ছাড়া ও বাইর হলে আমার তো এখন কেউ নাই। আমার 3 মেয়ে আর মা, আমাকে তো মারে ফেলবে এখন পরে। এখন আমি ছেলেটার পুরা সাজা চাচ্ছি, ফাঁসি হোক ছেলেটার। ফাঁসি না হলে আমরা পরে বাড়ি থেকে বাইর হতে পারবো না। আমাকে যেখানে পাবে সেখানে মারবে। ও যদি বাড়ি আইসে আমাদের লোকের সামনে যদি ও মার্ডার করতে পারে, আমরা তো যেখান সেখানে আমাকে। কয়েক মাসের ব্যবধানে নতুন করে মইপিঠে বাঘের আতঙ্ক। সাত সকালেই মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণ রায়। স্থানীয়দের নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। জানা গিয়েছে মঙ্গলবার ভোরে শৌচালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হন মইপিঠের নাগেদাবাদের এক বাসিন্দা। তারই নজরে পড়ে হলুদ রোড়া কাটা। সূত্রের খবর, আজলমারি জঙ্গল থেকেই বেরিয়ে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণ রায়। এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক গ্রাস করেছে মইপিঠবাসীদের। খবর পেয়ে পদক্ষেপ শুরু করেছে বন দপ্তর। দক্ষিণ রায়কে ঘন জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলেই খবর। বাঘবন্দি না হওয়া পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। প্রসঙ্গত, কুলতুলি মইপিঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস দুয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ির গ্রামে ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বন দপ্তরের দীর্ঘ চেষ্টার পর দক্ষিণ রায় ফিরেছিল নিজের ডেরায়।
পেহেলগাঁও হামলার পরে 1 মাসের বেশি কেটে গিয়েছে, তারপরে কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি সপ্তাহে শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত 19 এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল হয়। আর তার 3 দিন পরেই নৃশংস হত্যাকাণ্ড ঘটে পেহেলগাঁওয়ে। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথ জুড়তে চলেছে। কাশ্মীর উপত্যকা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। পাকিস্তানের মাটিতে মৃত্যু হলো এক জঙ্গি নেতার। শীর্ষ জৈশ কমান্ডার আব্দুল আজিজ এসারের রহস্যময় মৃত্যু পাকিস্তানের পাঞ্জাবে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ভারত বিরোধী বক্তব্য পেশের জন্য পরিচিত ছিল আজিজ। জৈশের সদর দপ্তর বহাবলপুর, সেখান থেকেই তার মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, মঙ্গলবার ভোরবেলায় আব্দুলের দেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কারা এই হত্যার নেপথ্যে তা এখনো জানা যায়নি। তবে জৈশের গুপ্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উড়িয়ে দেওয়া হয়েছে গুলিতে মৃত্যুর গুঞ্জন। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে শীর্ষ জৈশ কমান্ডারের মৃত্যু পাক জঙ্গিদের কাছে একটি বড় ধাক্কা, তা বলাই যায়। বাড়ি ঢুকে পরপর গুলি, 17 বছর বয়সী পাকিস্তানি নেট প্রভাবী খুন ইসলামাবাদে। পুলিশের সন্দেহ আততায়ী ওই নেট প্রভাবী পরিচিত ছিলেন। তবে কি কারণে খুন করা হলো তাকে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। বয়স তার 18 পেরোয়নি, তার আগেই সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিল সে। পাকিস্তানের এমনই এক নেট প্রভাবীকে ইসলামাবাদে নিজের বাড়িতেই গুলি করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সন্দেহ আততায়ী ওই নেট প্রভাবীর পরিচিত ছিলেন। প্রথমে সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ির বাইরে নেট প্রভাবী সানা ইউসুফের সঙ্গে কথা বলেন। তারপরে বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে যান। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। সোমবার সুম্বল থানায় এফআইআর দায়ের হয়। অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সানার মা ফারজানা ইউসুফ অভিযোগ দায়ের করেছেন। সানা টিকটক এবং ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। সমাজ মাধ্যমে তার ভক্তের সংখ্যাও কম নয়। 17 বছর বয়সী সানার হত্যার প্রতিবাদে সোচ্চার পাকিস্তানিদের একাংশ। এক সংবাদ মাধ্যমে পুলিশের এফআইআর এর কপি প্রকাশিত হয়েছে। সেই কপি অনুযায়ী সানার মা দাবি করেছেন, রবিবার বিকেলে একটি লোক পিস্তল হাতে তাদের বাড়িতে প্রবেশ করেন। ফারজানার কথায়, আমার মেয়েকে খুন করার উদ্দেশ্যেই বাড়িতে ঢোকেন ওই ব্যক্তি এবং সরাসরি গুলি চালান। সানার বুকে গুলি লাগে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। আততায়ীর বর্ণনা দিতে গিয়ে সানার মা জানান, ওই ব্যক্তির পরনে ছিল কালো জামা এবং প্যান্ট। তাকে যদি আবার দেখতে পান তবে চিনতে পাবেন বলেই পুলিশকে জানিয়েছেন ফারজান। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে চুক্তির কারণে কি পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমানের অবস্থান জানিয়েছিলেন পুতিন? আর ওই চুক্তি মেনেই ভ্লাদিমির পুতিনের Tu-95MS, Tu-22M3 এর মতন পরমাণু অস্ত্র বহনে সক্ষম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বম্বার বিমান বহরের অবস্থান জানতে পেরেছে আমেরিকা। আর সেই সুযোগে নিল ইউক্রেন। পেন্টাগনের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়েই পরমাণু অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারুর উপর হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার এমনই ইঙ্গিত মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সেই সঙ্গে উঠে এসেছে রুশ বিমান ঘাঁটিতে কার্যত অরক্ষিত অবস্থায় বোমারু বিমান রাখার কারণও। এরপরেই আলোচনার কেন্দ্রে এসেছে 2010 সালে পরমাণু অস্ত্র সংবরণ সংক্রান্ত আমেরিকা রাশিয়া নিউ স্টার্ট চুক্তিতে। ওই চুক্তি অনুযায়ী দু দেশকেই তাদের পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানগুলিকে এমন ঘাঁটিতে রাখতে হবে যা নজরদারি উপগ্রহের সাহায্যে বা পরমাণু অস্ত্র শনাক্তকরণে ব্যবহৃত ন্যাশনাল টেকনিক্যাল মিনসের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। ওই চুক্তি মেনেই নিয়মিত ভ্লাদিমির পুতিনের Tu-95MS, Tu-22M3 মতন পরমাণু অস্ত্র বহনে সক্ষম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বম্বার বিমান বহরের অবস্থান জানতে পেরেছে আমেরিকা। অভিযোগ, গোপনে সেই তথ্য পৌঁছে গিয়েছে ইউক্রেনে। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই গত 1.5 বছর ধরে সন্তর্পণের সীমান্ত টপকে রুশ ভূখণ্ডে ড্রোন মজুত করে হামলার নীল নকশা তৈরি করেছে ভ্লাদিমির জেলেনস্কির বাহিনী। আগামী 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ। 5 বিমান ঘাঁটিতে হামলার জেরে তার আগেই কি চুক্তিতে ইতি টানবেন পুতিন? হাই নিউজ নেটওয়ার্ক। নিউ ইয়র্কে 2022 সালে ছুরির কোপের সেই ভয়ঙ্কর অধ্যায় ভুলে গিয়েছেন, জানিয়ে দিলেন সাহিত্যিক সালমান রুশদি। এই ঘটনার পর এক চোখে দৃষ্টি হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক। এখনও একটি হাত পুরোপুরি কর্মক্ষম হয়নি। সেই হামলার পর দীর্ঘ সময় লেখক পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারেও ভুগেছেন। নিউ ইয়র্কে 2022 সালের 12ই অগস্ট দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা অবলম্বনে বই লিখেছেন তিনি। কিন্তু বুকাজয়ী লেখক সালমান রুশদির দাবি, আততায়ী হাদি মাতারের সেই ছুরির কোপ এখন ভুলে গিয়েছেন।
সোমবার রুশদি বলেন, ওই ছুরিকাঘাতের অধ্যায় আমি পেরিয়ে এসেছি। এই ঘটনার পর এক চোখে দৃষ্টি হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক। একটি হাতও এখনো পুরোপুরি কর্মক্ষম হয়নি। সেই হামলার পর দীর্ঘ সময় লেখক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারেও ভুগেছেন। ৭৬ বছর বয়সী এই লেখক ব্রিটেনে হে ফেস্টিভ্যালে অংশ নেন। সেখানে তিনি বলেন, হামলার পর থেকে সকলে কেবল ওই বিষয়টিই জানতে চেয়েছে, কিন্তু আমি সেই অধ্যায়টা পেরিয়ে এসেছি। প্রসঙ্গত, রুশদির ওপর হামলাকারী ২৭ বছরের হাদির ২৫ বছরের জেলের সাজা হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেই সময়ই দোষী ঘোষণা করা হয়েছিল হাদিকে। সাজা ঘোষণা করা হয় গত ১৫ই মে। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টিতে বাঁধা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 10ই জুনের পরই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী এক সপ্তাহ পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা নেই বললেই জানাচ্ছে পুরো আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভূপৃষ্ঠের কাছাকাছি শুষ্ক পশ্চিমা বায়ু থাকার কারণেই আবহাওয়া মূলত গরম এবং আর্দ্রতা থাকবে। পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে সাময়িকভাবে জল জমার সম্ভাবনাও রয়েছে। নদীগুলিতে জলস্ফীতি এবং বন্যার আশঙ্কা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ধস নামার ও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে। মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।